Hello viewers, welcome back to my channel Extra Classes. So my dear students, my dear viewers, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো আমিও ভালো আছি। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেক দিন ধরে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে যে ইংলিশের গ্রামারের উপরে কিছু ক্লাস নেওয়ার জন্য। অনেক স্টুডেন্টস ইভেন অনেক গার্জেন্সও আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন যে ইংলিশের গ্রামারের উপরে কিছু ক্লাস নেওয়ার জন্য। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে ইংলিশের গ্রামার একটা টপিক নিয়ে এসেছি যে ওই টপিকটি ডিসকাস করবো, আলোচনা করবো। আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। সো আজকে যে আমি যে টপিকটি নিয়ে এসেছি ওই টপিকটি হলো, যে টপিকটি অনেক ছাত্ররা খুব ইজি হিসেবে ওইটাকে ধরে নেয় এবং কোনো ছাত্র ওইটাকে খুব বেশি ভয় পায় এবং কোনো ছাত্রর দিমাগে বা ব্রেইনে বা তাদের ব্রেইনের ওটা ফাংশন করতে অনেক সময় লেগে যায়। তো আমি আজকে যেভাবে আলোচনা করব, যে টপিকটি, যে টেন্সের যে সিস্টেমটি আলোচনা করব, নিশ্চয় সবাই কিছু না কিছু একটা ওইটা থেকে উপলব্ধি করতে পারবেন যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন এবং যদি আপনারা আমার কথাগুলো বুঝেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ভিউয়ার্স, তো আজকে যে আমরা টপিকটি নিয়ে এসেছি ওই টপিকটি হলো টেন্স। ইংলিশ গ্রামারের বহুত ইম্পর্ট্যান্ট, বহুত গুরুত্বপূর্ণ একটা টপিক। ইংলিশে কথা বলতে গেলে বা ইংলিশে লিখতে গেলে ওই টেন্সটা আমাদের জানা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। যদি আমরা টেন্স জানি না তাহলে আমরা ইংরেজিতে অনেক ভুল করব, ইংরেজি লিখতে অনেক ভুল করব, ইংরেজি কথা বলতে অনেক ভুল করব। সেই জন্য ইংরেজি শেখার জন্য বা ইংরেজিতে ভালোভাবে কথা বলার জন্য বা ইংরেজিতে ভালো হওয়ার জন্য টেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ইজি টপিক টেন্সটি। এবং টেন্সকে আমি প্রায় সময় আমার ছাত্রদেরকে বলতে থাকি যে মানে ইংরেজি গ্রামারের মা হিসাবে আমরা টেন্সকে ধরে নিতে পারি। যদি আমরা টেন্সকে না চিনি, টেন্সকে না জানি, তাহলে আমরা ইংরেজি গ্রামারের অনেক কন্টেন্ট আছে, অনেক টপিক আছে যে টেন্স না জানলে আমরা ওইগুলোকে উপলব্ধি করতে পারবো না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, টেন্স কি? যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে টেন্স কি, তো আমি ক্লাসে যখন এরকম প্রশ্ন করতাম আমার স্টুডেন্টদেরকে টেন্স কি, তো কেউ বলতেন যে মুখস্থ করা একটি সংজ্ঞা আছে, বলতে স্যার ক্রিয়ার কালকে টেন্স বলে। আবার যদি তাকে আমি বলি যে ক্রিয়া কি এবং কাল কি, তো কোনো সময় ক্রিয়া কি বা কাল কি বলতে আবার কনফিউশন পড়ে যায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ওই রকম না বলে আমরা বলবো যে টেন্স মিন্স কাল বা সময়। আর ওই যে ছাত্ররা যে সংজ্ঞাটি বলে ক্রিয়ার কালকে টেন্স বলে, অর্থাৎ ক্রিয়া মিন্স কার্য, তো কার্য করার সময়টিকে টেন্স বলে, তো কাজ করার সময়টিকে টেন্স বলে। ইন সিম্পল ওয়ে টেন্সের ডেফিনেশন ওইটি যে কাজ করার সময়টিকে টেন্স বলে। এবং কাজ করার বিভিন্ন সময় হতে পারে, সময়কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন কি আমি কালকের একটি সময়, কাল গিয়েছে, আজ চলতেছে এবং আগামীকাল আসবে। তো টেন্সকেও ঠিক তদ্রুপভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। অর্থাৎ ওই রকম বর্তমান মিন্স প্রেজেন্ট, টেন্স মিন্স সময় অর্থাৎ বর্তমান সময়, পাস্ট টেন্স অর্থাৎ অতীত, পাস্ট মিন্স অতীত এবং টেন্স মিন্স সময় অর্থাৎ অতীতের সময় বা অতীতকাল, ফিউচার মিন্স ভবিষ্যৎ আর টেন্স মিন্স সময় বা কাল। তো ফিউচার মিন্স ভবিষ্যৎ আর টেন্স মিন্স কাল অর্থাৎ ভবিষ্যৎ কাল। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে, পাস্ট টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে অ্যান্ড ফিউচার টেন্সকে ঠিক তদ্রুপভাবে চার ভাগে বিভক্ত করা হয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ আছে ওই চারটি ভাগ আমরা আলোচনা করব এবং ওই চারটি ভাগ সম্বন্ধে আমরা জানবো ওই চারটি ভাগে কি বলা হয়েছে এবং ওই চারটি ভাগে কি আছে। তো আমরা জানি সিম্পল ওয়ে, সবাই আমরা জানি যে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকেও ঠিক তদ্রুপভাবে চার ভাগে ভাগ করা হয়েছে। তো প্রেজেন্ট টেন্সকে যে চার ভাগে ভাগ করা হয়েছে ওইটাকে আমরা আজকে আলোচনা করব। তো প্রেজেন্ট টেন্সকে যে চার ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি প্রেজেন্ট, ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট মিন্স বর্তমান, ইনডিফিনিট মিন্স মানে অনির্দিষ্ট, ডেফিনিট মিন নির্দিষ্ট, তার বিপরীতটি হচ্ছে ইনডিফিনিট অর্থাৎ বর্তমান অনির্দিষ্ট, টেন্স মিন্স কাল বা সময় অর্থাৎ বর্তমান অনির্দিষ্ট কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট মিন্স বর্তমান, কন্টিনিউয়াস মিন্স বর্তমান, টেন্স মিন্স কাল। তো বর্তমান কাল। অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট মিন্স বর্তমান, পারফেক্ট মিন্স সম্পূর্ণ, টেন্স মিন্স কাল। অর্থাৎ বর্তমান পুরা, পারফেক্ট মিন্স সম্পূর্ণ হওয়া বা পুরা গঠিত, বর্তমান
পুরা গঠিত, টেন্স মিন্স কাল অর্থাৎ পুরা গঠিত বর্তমান কাল। নেক্সট প্রেজেন্ট মিন্স বর্তমান, পারফেক্ট মিন্স পুরা গঠিত, কন্টিনিউয়াস মিন্স গঠমান, টেন্স মিন্স কাল অর্থাৎ ওইটাকে আমরা যদি বলি পুরা গঠিত গঠমান বর্তমান কাল। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব এবং ওইটা সম্বন্ধে জানবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী বলা হয়েছে, আমাদের চলার পথে বা আমাদের ইংরেজি বলার সময় বা ইংরেজি লেখার সময় ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি ইউজ করা হয়। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি ওইটা ভেরি ইম্পর্ট্যান্ট একটি টেন্স, ওইটাকে আমরা খুব ভালোভাবে জানবো। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওই টেন্সটি বোঝাতে গিয়ে আমি একটি বাক্য আপনাদের সম্মুখে প্রয়োগ করেছিলাম, যেটা দ্বিতীয় আমি পড়ি। তো ওইখানে দেওয়ার পূর্বে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট মিন্স বর্তমান, ইনডিফিনিট অর্থাৎ ডেফিনিট মিন্স আমরা জানি নির্দিষ্ট, আর ইনডিফিনিট অর্থাৎ অনির্দিষ্ট, আর টেন্স মানে সময়। তো বর্তমান অনির্দিষ্ট সময়, আর ওই বাক্যটিতে আমরা বুঝতে পারি আমি পড়ি যে ওইটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমি পরে কোনো নির্দিষ্ট কোনো সময় মেনশন করছে না, বর্তমান সময় বোঝাচ্ছে, বর্তমান কাজ বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো সময় মেনশন করছে না। সেই জন্য তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটি ওই সেন্টেন্সটি থেকে, ওই বাক্যটি থেকে আমরা নিয়ে আসবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। যদি কেউ আমাকে প্রশ্ন করে বা আমরা কাউকে আনসার দিতে হয় বা আমরা জানতে হয়, তাহলে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে কাজটি বর্তমান সময় হয়, কোনো সময় কোনো টাইম মেনশন করে না, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবং অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য কোনো কাজ বুঝাইলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি পড়ি, কোনো সময় মেনশন করছে না, আমি কোন সময় পড়িয়ে আসছি বা পড়িমু বা 2 ঘন্টা তারপর পড়িতেছি বা এইরকম সময় মেনশন করতেছে না, সেই জন্য ওইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ক্লিয়ার? এবং যেমন কি আমি পড়ি, আমি চলি, আমি যাই, আমি খাই, আমি করি, আমি খেলি, এই ধরনের কোনো স্পেসিফিক কোনো টাইম মেনশন করেন না, কোনো সময় নির্দিষ্ট করেন না, কোনো বর্তমান কাজ বুঝান না, কাজ করিয়া সারছে এরকম বুঝান না, বা আমি কয়েকদিন হইতে কাজ করতেছি এরকম বুঝান না। তো যেটা বর্তমানে করা বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবং অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য কোনো কাজ বুঝিয়ে তাহাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবং অভ্যাসগত কাজ এবং সত্য, অভ্যাসগত কাজ কি? যেমন আমরা প্রতিদিন স্কুলে যাই, আমরা প্রতিদিন সকালে চা খাই, এই ধরনের কাজকে অভ্যাসগত কাজ বলে। এবং চিরন্তন সত্য কি? অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই ধরনের কাজকে চিরন্তন সত্য বলে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সহজভাবে বুঝার আমি একটি সেক্রেট তোমাদেরকে বলছি যে সাধারণত বাংলা ক্রিয়াপদে 2 বর্ণ বিশিষ্ট যদি ক্রিয়াপদটি থাকে, তাহলে সাধারণত আমরা ওইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হিসেবে ধরে নিব। তখন বলবেন 2 অক্ষর 2 বর্ণ বিশিষ্ট ক্রিয়া। ফর এক্সাম্পল, তো আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য বলি, আমি পড়ি, এটা ক্রিয়াপদটি 2 অক্ষর হলা পড়ি। আমি যাই, জায়গা যায় সেই জায়গায় 2 বর্ণ বিশিষ্ট ক্রিয়াপদ। আমি খেলি, খয়কার লস্কারলি, তো এটা 2 বর্ণ বিশিষ্ট। তো সাধারণত ওই ধরনের বাংলা ক্রিয়াপদে পড়ি, চলি, যাই, খাই, করি, হয়, খেলি ইত্যাদি, এই ধরনের 2 বর্ণ বিশিষ্ট ক্রিয়াপদটি থাকে, তাহলে ওইটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হিসাবে ধরে নিব। ক্লিয়ার? ওকে, নেক্সট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর যে টেন্সটি, ওই টেন্সটি সেন্টেন্সের স্ট্রাকচারটি কীরকম হবে, সেন্টেন্সের গঠনটি কীরকম হবে, তো সেন্টেন্সটি কীভাবে তৈরি করব। তো ওইটা গঠন ওই রকম সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও স্ট্রাকচারটি, সেন্টেন্স স্ট্রাকচারটি আমরা করবো এরকম। প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো, দেন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। একটা ভার্বের 3টি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও সেন্টেন্স গঠন করতে গেলে আমরা কি করব? মূল ভার্বের অর্থাৎ ভার্ব যেটি, ক্রিয়া যেটি, এটা কি বসাবো? আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো, দেন আদার্স বসাবো। ক্লিয়ার?
কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। এখন সমস্যাটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি ওইটা অনেক স্টুডেন্টস খুব ইজি ওইটাকে বুঝে নেয়, কিন্তু অনেক স্টুডেন্টস ওইটাতে অনেক কনফিউশন থেকে যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি। তো ফার্স্ট পারসন কি, থার্ড পারসন কি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস বসাইতাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ওইখানে তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চেয়েছি যে ফার্স্ট পারসন হইলাম আমি, আমরা, সেকেন্ড পারসন তুমি, তোমরা, এন্ড থার্ড পারসন সে, তাহারা। অর্থাৎ আই এন্ড উই আমরা হলাম ফার্স্ট পারসন, এন্ড সেকেন্ড পারসন ইউ, তুমি এন্ড ইউ, তোমরা, এন্ড থার্ড পারসন সে, তাহারা। তো ওইখানে সে যে ওয়ার্ডটি আমি ইউজ করছি ওইটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, এন্ড তাহারা যে ওয়ার্ডটি ইউজ করছি ওইটা হলো থার্ড পারসন প্লুরাল। তো থার্ড পারসন এখানে আমরা বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তো ওইটাকে অনেকে আবার ওইটা কনফিউশন হয়ে গেছে, থার্ড পারসন ওখানে বুঝতে নেই। তো আমি বলছি ইন সিম্পল ওয়ে আমি বলতে পারি যে আমি এবং তুমি ছাড়া, আমি এবং তুমি ছাড়া বাদ বাকি পৃথিবীর সব কিছু থার্ড পারসন। আশা করি বুঝতে পেরেছো। আমি অর্থাৎ আই এন্ড ইউ অর্থাৎ তুমি, আমি এবং তুমি ছাড়া এভরিথিং ইজ থার্ড পারসন। তো এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সঙ্গে এস বা ইএস বসাইতাম। সিঙ্গুলার কি? তো সিঙ্গুলার তোমরা বলছো সিঙ্গুল যে একটা ওইটাকে সিঙ্গুলার বোঝায়, প্লুরাল মানে দুইয়ের অধিক যেটা ওইটাকে প্লুরাল বলে। তো সিঙ্গুলার সিঙ্গুল একটা বুঝাইবে, একটি বুঝাইবে, অর্থাৎ সি বুঝাইবে, সে বুঝাইবে, রাম বুঝাইবে, রহিম বুঝাইবে, চক বুঝাইবে, ডাস্টার বুঝাইবে, ইট বুঝাইবে, ওইটাকে সিঙ্গুলার বলে। তো ওইরকম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস বসাবো। ক্লিয়ার? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস বসাইতাম। তো এস বা ইএস যুক্ত হয়। এখন ওইখানে একটি কোয়েশ্চন অ্যারাইজ হতে পারে যে স্যার কোনটার সঙ্গে এস বসাবো এবং কোনটার সঙ্গে ইএস বসাবো। আমার একটি স্টুডেন্ট আমাকে একটা কথা আমাকে শেয়ার করেছে, স্যার আমি একদিন ক্লাসে আমার একজন টিচারকে আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো ভার্বের সঙ্গে আমি এস বা ইএস বসাবো। সত্যি আমি থার্ড পারসনও চিনি, সিঙ্গুলার নাম্বার চিনি, কিন্তু স্যার আমি কোনটার সঙ্গে এস বসাবো, কোন ভার্বের সঙ্গে এস বসাবো এবং কোন ভার্বের সঙ্গে ইএস বসাবো আমি আমার টিচারকে জিজ্ঞেস করেছিলাম। টিচার আমাকে বলে দিয়েছেন যে ওইটাকে দেখলেই বোঝা যাবে যে কোনটার সঙ্গে এস বসাতে হয় এবং কোনটার সঙ্গে ইএস বসাতে হয়। তো তখন দেখলে স্টুডেন্টসরা কিভাবে বুঝে যাবে যে কোনটার সঙ্গে এস বসাবে এবং কোনটার সঙ্গে ইএস বসাবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ওইটাকে দেখলেই বোঝা যাবে না, ওইটাকে আমাদের জানতে হবে কোনটার সঙ্গে এস বসবে এবং কোনটার সঙ্গে ইএস বসবে। তো ওইটাকে আজকে জেনে নিই। সো ভার্ব এন্ডিং উইথ ই সেকেন্ড লেটার কনসোনেন্ট, যে ভার্বটি এন্ডিং হবে ই লেটার দিয়ে আর সেকেন্ড লেটারটি কনসোনেন্ট থাকবে ওইটার সঙ্গে কি বসবে? এস বসবে। ভার্ব এন্ডিং উইথ আই ই, যে ভার্বটি এন্ডিং হবে আই ই দিয়ে ওইটার সঙ্গে কি বসবে? এস বসবে। যেমন কি লাইস, ওইটা এন্ডিং হয়েছে আই ই দিয়ে। ডাইস, ওইটা এন্ডিং হয়েছে আই ই দিয়ে। টাইস, অর্থাৎ ওইটা টি আই ই টাইট, ওইটা এন্ডিং হয়েছে আই ই দিয়ে, ওইটার ক্ষেত্রে কি বসেছে? এস বসছে। ভার্ব এন্ডিং উইথ ও ইজ ইকুয়াল টু ইএস, যে ভার্বটি এন্ডিং হবে ও দিয়ে ওইটার সঙ্গে কি বসবে? ইএস বসবে। যেমন কি ডু, ডু থেকে আমরা ডাজ করেছি, গো ওইটা এন্ডিং হয়েছে ও দিয়ে, ওইটার সঙ্গে আমরা কি বসাচ্ছি? ইএস বসাচ্ছি। ক্লিয়ার? ভার্ব এন্ডিং উইথ এসএইচ, সিএইচ, টিসিএইচ, এক্স, জেড, ডাবল এস, যে ভার্বটি এন্ডিং হবে ওই ধরনের বর্ণ দিয়ে, ওই ধরনের লেটার দিয়ে, যে এর লাস্টে এসএইচ থাকবে, সিএইচ থাকবে, টিসিএইচ থাকবে, এক্স থাকবে, জেড থাকবে, ডাবল এস থাকবে। তো ওই ধরনের
ভার্বে আমরা কি বসাবো ইএস বসাবো ক্লিয়ার নেক্সট যেমন ওইটা एग्जांपल আমরা দিয়েছিলাম কিস ওইটা এন্ডিং ওয়াজ এ ডাবল এস দিয়ে the ending was a double s দিয়ে তাহলে আমরা কি কি বসাচ্ছি kisses k i double s e s kisses যেমন কি was b u z was the ending was a z দিয়ে তো z দিয়ে এন্ডিং হলে আমরা কি বসাবো es বসাবো ওইটা আমরা বসাচ্ছি bases bases যেমন কি what ওইটা এন্ডিং হয়েছে tch এখানে দেখেন tch তো ওইটা এন্ডিং হয়েছে tch দিয়ে তো what s ওইটা আমরা ওইটার সঙ্গে বসাচ্ছি es তোমার কি ফিক্স ওইটা এন্ডিং হয়েছে x দিয়ে ওইটা এন্ডিং হয়েছে x দিয়ে তো ওইটার সঙ্গে আমরা বসাচ্ছি ফিক্সেস ক্লিয়ার দেন verb ending with y second last letter is consonant যে ভার্বটি এন্ডিং হবে y দিয়ে ওটা যে ভার্বটি লাস্টের অক্ষর y থাকবে ওইটার ক্ষেত্রে আমরা কি করব y টাকে রিমুভ করে y টাকে সরিয়ে আমরা ওখানে ies বসাবো তো verb ending with y second last letter is consonant এটা এন্ডিং হবে y দিয়ে এবং লাস্ট দ্বিতীয় লেটারটি কনসোনেন্ট থাকবে ওইটার ক্ষেত্রে আমরা কি বসাবো y টাকে डायरेक्टली রিমুভ করে ওইখানে y এর পরিবর্তে ies বসাবো ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো ওই ডাউটটি ওই কনফিউশন সো মাই ডিয়ার স্টুডেন্টস প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বলেছিলাম যে তো যে কাজটি বর্তমান সময়ে হয় বা হইয়া থাকে সবাই নির্দিষ্ট করে যে না ওই ধরনের কাজ প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ওইটা एग्जांपल আমি দিয়েছিলাম আমি পড়ি আমি চলি আমি যাই আমি খাই আমি খেলি আমি গাই ওই ধরনের দুই অক্ষর বিশিষ্ট যে ক্রিয়াটি থাকবে সেইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য আমরা ধরে নিতে পারি ক্লিয়ার নেক্সট ওইটা গঠনটি বলেছিলাম সাবজেক্ট বসবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হইতে হবে এটার বর্ণনা আমি এতক্ষণ ওইখানে তোমাদের সম্মুখে দিয়েছি So my dear students, then present continuous tense. But present means বর্তমান, continuous means বর্তমান, tense means কাল তো বর্তমান কাল তো বর্তমান কাল। So present continuous tense আলোচনা করব এখন। তো এখানে আমি 60টি বাক্য দিয়েছিলাম যে আমি পড়ি, দ্বিতীয় বাক্য দিয়েছিলাম আমি পড়িতেছি and তৃতীয় বাক্য আমি পড়ি আসছি এবং চতুর্থ বাক্য আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি তো প্রথম বাক্য আমি পড়ি ওইটার কাজ আমাদের সমাপ্ত হয়ে গিয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ছিল and দ্বিতীয় বাক্য আমি পড়িতেছি তো ওই দ্বিতীয় বাক্য যেটা নিয়েছি ওইটা নিয়ে আলোচনা করব আমি পড়িতেছি কি বোঝাচ্ছে আমরা যদি বাংলা মাস বুঝি তাহলে বলতে পারবো যে আমি পড়িতেছি অর্থাৎ ওই কাজটি দ্বারা বর্তমান কন্টিনিউ বর্তমান কাজটি বোঝায় তো বর্তমান যে কাজটি বোঝায় ওইটাকে চলিতে থাকা অবস্থায় পড়িতে থাকা অবস্থায় করিতে থাকা অবস্থায় যে কাজটি বোঝায় ওইটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে তো ওইটাকে আমরা অন্যভাবে যদি বলি তাহলে আমরা বলবো ভার্ব দ্বারা সূচিত কার্যটি বর্তমান সময়ে হইতেছে চলিতেছে ঘটিতেছে ইত্যাদি বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে তো সিম্পল ওয়ে যে কাজটি চলমান অবস্থায় আছে বা যে কাজটি চলমান তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে ওইটাকে ওই সেন্টেন্সটির দিকে লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবে যে আমি পড়িতেছি ক্লিয়ার ডিফারেন্সটা কি সেন্টেন্সগুলোর মধ্যে ডিফারেন্সটা কি পার্থক্যটা কি প্রথম সেন্টেন্স ছিল আমি পড়ি এবং দ্বিতীয় বাক্যটি আমি পড়িতেছি তো পড়িতেছি ওই বাক্যটির ব্যাপারে ওই বাক্যটি ডিসকাশন করছি ওই বাক্যটি যে টেন্সকে মিন করছে ওই টেন্সটি আলোচনা করছি ক্লিয়ার তো ওই বাক্যটি ওই সেন্টেন্সটি ওই টেন্সটি চিনার উপায় কি বাংলা ক্রিয়াপদে সে যদি ইতেছি ইতেছো ইতেছে ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হিসেবে আমরা ধরে নিতে পারবো ক্লিয়ার দেন ওই সেন্টেন্সটি গঠন সাবজেক্ট প্লাস am oblique is oblique are plus verb plus ing plus others ওইটাকে আমরা যদি বলি অন্যরকম যদি বলি প্রথমে সাবজেক্ট বসবে তারপর সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব এম অথবা ইজ অথবা আর বসাবো তারপরে আমরা মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব প্লাস অন্যান্য তো এখানে আমি একটি দুই তিনটি সেন্টেন্স নিয়েছি যেমন কি আই এম রিডিং আমি পড়িতেছি
হি ইজ রাইটিং, সে লিখিতেছে। দে আর প্লেইং, তারা খেলিতেছে। ওইখানে আইটি হলো আমরা আমাদের সাবজেক্ট, তো আই হলো সিঙ্গুলার, ওইটাকে ওই জন্য ওইটার সঙ্গে বসেছে এম, আই এর সাথে এম বসেছে। তো মূল ভার্ব ওইখানে আমরা ছিল রিড, তার সাথে আমরা বসাচ্ছি কি আইএনজি, তো হয়েছে আই এম রিডিং। ক্লিয়ার? দেন হি ইজ রাইটিং, সে লিখিতেছে। ওইখানে হি কি হলো আমাদের সাবজেক্ট, হির সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাথে ইজ বসে, তো হির সাথে আমরা বসিয়েছি ইজ, তো হি ইজ মূল ভার্ব ওইখানে আমরা আমাদের ছিল রাইট, তার লগে আমরা আইএনজি বসিয়েছি, তো ওই হয়েছে হি ইজ রাইটিং। দেন দে আর প্লেইং, আমি একটা সেন্টেন্স নিয়েছি, তাহারা খেলিতেছে। ওইখানে দেটি হলো আমাদের সাবজেক্ট, দের সঙ্গে আমরা অক্সিলারি ভার্ব বসিয়েছি আর, দে আর প্লে ছিল মূল ভার্ব, তার সাথে বসিয়েছি আমরা আইএনজি, তো দে আর প্লেইং। ক্লিয়ার? ওকে। দেন আমরা যখন কারেক্ট টেন্স করতে যাব তখন আমরা কি দেখলে কি সেন্টেন্সের মধ্যে কি এমন কিওয়ার্ড আছে বা কি এমন শব্দ আছে যেটাকে দেখলে আমরা একদম ইজিলি আমরা ধরে নিতে পারবো যে ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তো বাক্যে যদি এখন বা নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ক্লিয়ার? দেন কতগুলি অনুভূতিসূচক ভার্ব আছে, কতগুলি অনুভূতিসূচক ভার্ব আছে। অনুভূতিসূচক ভার্ব কি? যে ভার্বগুলির সঙ্গে আইএনজি যুক্ত হয় না, যে ভার্বগুলির সঙ্গে আইএনজি যুক্ত হয় না, তো এই ভার্বগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসলে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি বসাইতে হয়, তাহলে তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হবে। কিন্তু যে এই ভার্বগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হয় না, তখন আমরা কি করব? তো কতগুলি অনুভূতিসূচক ভার্ব আছে, যেমন ওইরকম সি, নো, হিয়ার, ফিল, লাইক, স্মেল, টেস্ট, মিট, থিংক, আন্ডারস্ট্যান্ড, কনস্টিটিউট, অনেক ভার্ব আছে যে ভার্বগুলির সঙ্গে আইএনজি যুক্ত হয় না। তো এই ক্ষেত্রে আমরা এই এক ঘটনার সঙ্গে যখন এই ধরনের কেস আমাদের সম্মুখে আসবে, তখন আমরা কি করব? তো আমার বন্ধুরা, আমার ডিয়ার ভিউয়ার্স, আমার প্রিয় ছাত্র, জেনে রাখুন ওইটা যে ওই ধরনের যে কন্ডিশন আলা যে অনুভূতিসূচক ভার্ব যেগুলো আসবে তাদের কন্টিনিউয়াস টেন্স ওইটাকে করতে হয়, কিন্তু ওই ভার্বগুলির সঙ্গে আইএনজি যুক্ত হয় না। সেই জন্য আমরা ওইটাকে কি করব? তার পূর্বের যে টেন্সটি আছে, তার পূর্বের যে টেন্সটি আছে, ওটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পূর্বের টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো তা ওই পূর্বের টেন্সে আমরা করে নেব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে থাকা সত্ত্বেও আমরা ওইটাকে কি করব? যেহেতু ওই ভার্বগুলির সাথে আইএনজি যুক্ত হয় না, সেহেতু আমরা কি করব? তার পূর্বের যে টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওই ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা করে নেব। So my dear students, then present perfect tense. So present means বর্তমান, perfect means সম্পূর্ণ, tense means সময়। অর্থাৎ পুরা গঠিত বর্তমান সময়, বা perfect means পুরা গঠিত, present means বর্তমান, and tense means সময়। অর্থাৎ পুরা গঠিত বর্তমান কাল বা পুরা গঠিত বর্তমান সময়। তো ওইটার এক্সাম্পল আমি দিয়েছিলাম, প্রথম এক্সাম্পল দিয়েছিলাম আমি পড়ি, দ্বিতীয় এক্সাম্পল দিয়েছিলাম আমি পড়িতেছি, এবং তৃতীয় সেন্টেন্সটি আমি পড়েছিলাম, তৃতীয় বাক্যটি আমি পড়েছিলাম যে আমি পড়িয়াছি। তো আমি পড়িয়াছি ওই বাক্যটির রেফারেন্সে আমি ওই টেন্সটি বোঝাবো। তো আমি পড়িয়াছি, অর্থাৎ ওইটা বোঝা যায় যে আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ অনেক পূর্বে সম্পূর্ণ হয় নাই। আমি পড়িয়াছি বলতে ও মাত্র আমি পড়া থেকে উঠেছি, ওই ধরনের যে কাজটি ওই মাত্র শেষ হয়েছে, ওই ধরনের ফিল করে, ওই ধরনের মিনিং ওই সেন্টেন্সটি বোঝা যায় আমি পড়িয়াছি, আমি ওই মাত্র পড়া শেষ করছি। তো ওই ধরনের মিনিং বুঝাইলে, ওই ধরনের কাজের কথা বুঝাইলে, ওই ধরনের কাজ করার সময় বুঝাইলে ওইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তো ওইটাকে আমি যদি অন্যরকম বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি, তো আমরা বলবো ভার্ব দ্বারা সূচিত কার্যটি এইমাত্র শেষ হয়েছে, ভার্ব দ্বারা সূচিত কার্যটি এইমাত্র শেষ হয়েছে যাহার ফল এখনো বর্তমান বোঝায়। ওইখানে আমি লিখে দিয়েছি ভার্ব দ্বারা সূচিত কার্যটি এইমাত্র শেষ হয়েছে যাহার ফল এখনো বর্তমান বোঝায়, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ আমি এইমাত্র আসিয়েছি, আই হ্যাভ কাম হিয়ার জাস্ট নাও। সে এইমাত্র আসিয়েছে, শি ইজ কাম হিয়ার জাস্ট নাও। আমি এইমাত্র চা খেয়েছি, কাপটি এখনো গরম। ওই ধরনের সেন্স বুঝাইলে, ওই ধরনের মিনিং বুঝাইলে তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স
বলে। আন্ডারস্ট্যান্ড? সাধারণত বাংলা ক্রিয়া পদ্ধতি ইয়াসো, ইয়াসে, ইয়াসি, ইয়াসের ইতে যুক্ত থাকলে ওইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হিসেবে ওইটাকে আমরা ধরে নিতে পারি। তো তার গঠনটি কি রকম? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটি হলো, প্রথমে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার্স। অর্থাৎ ওইটাকে আমরা যদি অন্যরকম বলি যে প্রথমে সাবজেক্ট বসে, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হয়, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য। তো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার্স। সাধারণত বাক্যে যখন আমরা কারেক্ট টেন্স করতে যাব, তো সাধারণত বাক্যে জাস্ট নাও, ইয়েট, অনলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো ওইখানে আমি দুইটি এক্সাম্পল নিয়েছি। আমি এইমাত্র আসিয়েছি, তো আমি সাবজেক্ট বসিয়েছি প্রথমে আমি, আই লগে কি বসে? হ্যাভ বসে, আই হ্যাভ। আসার ইংরেজি হলো কাম, কেম, কাম। তো কামের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম কাম। তো আই হ্যাভ কাম জাস্ট নাও, আমি এইমাত্র আসিয়েছি, আই হ্যাভ কাম জাস্ট নাও। দেন আই ডু দ্য ওয়ার্ক জাস্ট নাও, ওইটাকে কারেক্ট টেন্স করার জন্য এখানে লিখেছি আই ডু দ্য ওয়ার্ক জাস্ট নাও। তো প্রথমে কি আছে এখানে আমার অ্যাকর্ডিং টু গঠন, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী আমি এটা করে দেখাবো। আই, তো সাবজেক্ট বসিয়েছি আই, ডু দ্য ওয়ার্ক জাস্ট নাও। তো আমি গঠন অনুযায়ী সাবজেক্টের পর কি বসে? হ্যাভ বা হ্যাজ বসে। তাহলে আই এর সাথে কি বসবে? হ্যাভ বসবে। তো আই হ্যাভ, মূল ভার্ব এখানে, তারপরে সাবজেক্ট পর হ্যাভ বা হ্যাজ বসে, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম। তো মূল ভার্ব কি এখানে? ডু। তো ডু এর থার্ড ফর্ম যেটা ডু, ডিড, ডান। তো তার থার্ড ফর্ম হবে ডান। আই হ্যাভ ডান the work just now, the work just now, I do the work just now, I not take my meal yet। তো এইটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হিসেবে আমরা কিভাবে ধরে নিলাম যে এখানে ইয়েট আছে। তো ইয়েট থাকার জন্য আমরা ওইটাকে বুঝে নিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু এখানে জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি ইত্যাদি আছে। তো ওইটাকে ওইখানে আমরা ওইখানে ইয়েট দেখে ওইটাকে আমরা ধরে নিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য ওইটি। সেই জন্য ওইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে কি আছে? সাবজেক্ট আছে আই। তো এখানে আমরা আই বসাবো, সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বসে। তো আই এর সঙ্গে আমরা জানি হ্যাভ বসবে। তো আই হ্যাভ। তারপর সেন্টেন্সটি নেগেটিভ, তো নট টেকেন। তো আমরা কি বসবো? নট তার যেখানে আছে ওইরকম নেগেটিভ থাকবে। আর টেক থেকে কি হবে? টেকেন। আই হ্যাভ নট টেকেন মাই মিল ইয়েট। তো ওইরকম। তো আশা করি আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওইটাকে বলে যেটা এইমাত্র শেষ হয়ে গেছে, ভার্বটা জড়িত কাজটা এইমাত্র শেষ হয়ে গেছে, যার ফলে এখনো বর্তমান যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তারপর সাধারণত বাংলা ক্রিয়া পদ্ধতি শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইয়াসে ইত্যাদি থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর গঠন কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের প্লাস পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তারপরে সাধারণত বাক্যে জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি ইত্যাদি থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ওইটার সেন্টেন্সটি, ওইটার বাক্যটি আমি বলে দিলাম, আমি 2 ঘন্টা ধরিয়া পড়িতেছি। আমি 2 ঘন্টা ধরিয়া পড়িতেছি। তো প্রেজেন্ট ইন্টিমেট টেন্সে বলেছি আমি পড়িছি, আমি পড়ি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটি বলেছিলাম আমি পড়িতেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটি আমি বলেছি আমি পড়িয়াছি। এন্ড দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরিয়া পড়িতেছি। তো আমি 2 ঘন্টা ধরিয়া পড়িতেছি, ওই বাক্যটি আমি ডিসকাস করব। ওই বাক্যটি কোন টেন্সের মধ্যে পড়ে ওই টেন্সটি আমি আলোচনা করব, ডিসকাস করব। তো ওই বাক্যটি আমি 2 ঘন্টা ধরিয়া পড়িতেছি, অর্থাৎ কিছু পূর্বে কাজ আরম্ভ করিয়া এখন পর্যন্ত যে কাজটি কন্টিনিউ চলতেছে ওই কাজটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো প্রেজেন্ট মিন্স বর্তমান, পারফেক্ট মিন্স পুরা গঠিত, সম্পূর্ণ হওয়া, কন্টিনিউয়াস মিন্স গঠমান টেন্স, অর্থাৎ পুরা গঠিত, গঠমান, বর্তমান কাল। তো ওই বাক্যটির দ্বারা, ওই সেন্টেন্স দ্বারা আমরা সংজ্ঞাটি কিরকম পেলাম যে অতীতে পূর্বে একটি কাজ আরম্ভ হয়ে
বর্তমান পর্যন্ত যে কাজটি চলিতেছে ওই ধরনের কাজ করা বুঝাইলে ওই ধরনের সময়ের কথা উল্লেখ করলে ওইটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওইটাকে যদি আমি অন্যরকম বলি যে ভার্ব দ্বারা সূচিত কার্যটি অতীতকালে কোনো এক সময় আরম্ভ হইয়া বর্তমান সময় পর্যন্ত চলিতেছে, হইতেছে, ঘটিতেছে ইত্যাদি বুঝাইলে তাহাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ক্লিয়ার? পূর্বে কোনো কাজ আরম্ভ হয়ে বর্তমান সময় পর্যন্ত যে কাজটি চলিতেছে, হইতেছে, করিতেছে ইত্যাদি বুঝাইলে তাহাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো অতীতকালে আরম্ভ হইয়া, অতীতকালে কোনো এক সময় আরম্ভ হইব, তো অতীতকালে কোনো এক সময় কোনো একটা নির্দিষ্ট টাইমেও আরম্ভ হইতে পারে, অনির্দিষ্ট টাইমেও আরম্ভ হইতে পারে। গত সোমবার থেকেও আরম্ভ হতে পারে, গত কয়েকদিন হতে আরম্ভ হতে পারে, গত এক বছর পূর্বে কাজটি আরম্ভ হতে পারে, বা 2015 ইংরেজি হইতে কাজটি আরম্ভ হতে পারে। ওই ধরনের অতীতকালে কাজটি কোনো এক নির্দিষ্ট বা অনির্দিষ্ট যে কোনো এক সময়, নির্দিষ্ট হলে তার সঙ্গে একটি কন্ডিশন আছে এবং অনির্দিষ্ট হলে তার সাথে আরেকটি কন্ডিশন আছে। তো নির্দিষ্ট একটি সময়ে বা অনির্দিষ্ট সময়ে যদি আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত যে কাজটি চলিতেছে ওই ধরনের কাজটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা নিয়ে পালাতে পারি। তো নির্দিষ্ট সময় বুঝাইলে সিন্স বসবে এবং অনির্দিষ্ট সময় বুঝাইলে ফর বসবে, এবং নির্দিষ্ট সময় কি এবং অনির্দিষ্ট সময় কি ওইটা তো বুঝতে হবে। তো নির্দিষ্ট সময় হলো কোনো একটি ইয়ারকে মেনশন করে দিবে, কোনো একটি তারিখকে মেনশন করে দিবে, কোনো একটি বারের নাম মেনশন করে দিবে, তো ওই ধরনের সময়কে নির্দিষ্ট সময় বলে। এবং অনির্দিষ্ট সময় হলো 1 ঘন্টা, 2 দিন, 5 দিন, কয়েক দিন, কয়েক বছর, ওই ধরনের সময়কে অনির্দিষ্ট সময় বলে। তো নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে? ফর বসে। অনির্দিষ্ট সময় হইল সংখ্যাসূচক সময়, 1 ঘন্টা, 3 দিন, 5 দিন, 1 বছর, কয়েক বছর ইত্যাদি। এবং নির্দিষ্ট সময় হইল ইয়েস্টারডে, মর্নিং, মাসের নাম, তারিখের নাম, বারের নাম, খ্রিস্টাব্দের নাম ইত্যাদি। ওই ধরনের সময়কে মানে নির্দিষ্ট সময় বলে। এবং অনির্দিষ্ট সময় হলো কোনো কয়েকদিন, 1 ঘন্টা, 3 দিন, 5 দিন, 10 দিন, কয়েকদিন, ওই ধরনের সময়কে অনির্দিষ্ট সময় বলে। এখন আসবো তার গঠনে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটি কিরকম আমরা স্ট্রাকচার করব, কিরকম আমরা ফরমেশন করব, কিরকম গঠন করব। প্রথমে কি বসাবো? আমরা সাবজেক্ট বসাবো, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবো, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেব। ক্লিয়ার? তো এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, আমি কয়েকদিন হইতে জ্বরে ভুগিতেছি। তো আমি কয়েকদিন হইতে জ্বরে ভুগিতেছি, তো ওইটা কি হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে কোনো এক সময় আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে ওইরকম বোঝাচ্ছে। আমি কয়েকদিন হইতে জ্বরে ভুগিতেছি। তো এটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু গঠন অনুযায়ী প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো। তো সাবজেক্ট আমি কয়েকদিন হইতে জ্বরে ভুগিতেছি, তো সাবজেক্টকে ওইখানে আমি, তারপর গঠন অনুযায়ী সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন, তো আই লগে হ্যাভ বিন বয়, তো আই লগে হ্যাভ বিন বসিয়েছি আমি। ভুগিতেছি অর্থাৎ মূল ভার্ব হলো বুগা, তো মূল ভার্ব হলো বুগা, তো বুগা ইংলিশ হলো সাফার, তো তার লগে আমরা বসিয়েছি কি? আইএনজি। আই হ্যাভ বিন সাফারিং, জ্বরে ভুগিতেছি ফ্রম ফিভার। কয়েকদিন হইতে, তো সময়টি অনির্দিষ্ট, সেই জন্য ওইখানে আমরা বসিয়েছি ফর। সময় কয়েকদিন অর্থাৎ সময়টি অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট সময় নয়, সেই জন্য আমরা ওইখানে বসিয়েছি ফর। কয়েকদিন হইতে ফর ফিউ ডেজ। যদি ওইখানে বলতো আমি গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছি, তো সোমবারটা তো নির্দিষ্ট, তো এখানে যদি সোমবার হইতে আমি সোমবার হইতে আমি গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছি, তাহলে আমরা ওইখানে বসালাম মানে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। ওইখানে যেহেতু বারের নাম মেনশন করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, সেই জন্য আমরা ওইখানে বসাবো সিন্স গত সোমবার, সিন্স মানডে লাস্ট। যেহেতু বারের নাম এখানে যদি মেনশন করে দেয় তাহলে আমরা এখানে বারের নামটি এখানে মেনশন করবো, তখন নির্দিষ্ট হয়ে যাবে। তখন নির্দিষ্ট হলে আমরা এখানে বলবে সিন্স বসাবো, সিন্স মানডে লাস্ট। গত সোমবার হইতে যদি বলে তাহলে আমরা বসাবো সিন্স মানডে লাস্ট। ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যদি আমার ওই ডিসকাশনের মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি অন্যের উপকার পাবেন তাহলে নিশ্চয় ওইটাকে শেয়ার করবেন। এই লকডাউনের টাইমে ছাত্ররা হয়তো ওইটাকে পেলে উপকৃত হবে। তো আপনার কাছে প্রয়োজনীয় রিকোয়েস্ট যে আপনি ওইটাকে শেয়ার করে অন্যদের কেউ পৌঁছে দিবেন, যাতে তারা ওইটাকে শুনে সামান্য হলে উপকৃত হতে পারে। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।